আসসালামু আলাইকুম। গত ১৭ই আগস্ট বিদায় নিয়েছে ডক্টর ইউনূস সরকার। কিন্তু সেই সরকারের কোনো উপদেষ্টা এখনও পর্যন্ত তাদের কোনো দায়িত্ব বা পদপদবি ছাড়ার মায়া ত্যাগ করতে পারছেন না। আমাদের একজন মহামান্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। দেশের সব ধরনের সংস্কৃতি, ভদ্রতা, সভ্যতা, কালচার, প্রথা সব তিনি একা আয়ত্ত করেছিলেন। সেই মহান উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এখনও পর্যন্ত বিশেষ কোনো প্রকল্পের দায়িত্বে রয়েছেন। যেমন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেটির উদ্বোধন করার কথা ছিল গত বছরের 2025-এর 5 আগস্ট, কিন্তু কাজ তো এখনও শেষ হয়নি। কাজ শেষ না হলে কী হবে? সরকার বিদায় নিলে কী হবে? তিনি এখনও পর্যন্ত বিশেষ দায়িত্বে রয়ে গেছেন নিজের আগ্রহে, নিজের হাতে গড়া বিশেষ কমিটি গঠন করার মাধ্যমে। তিনি এখনও বিশেষ একটি প্রকল্প, অর্থাৎ এই প্রকল্প নিয়েই বেশ তৎপর। কেন এতটা তৎপর? এত কাজ পাগল মানুষ, এত দায়িত্বশীল? বিষয়টি হচ্ছে যে উপদেষ্টার দায়িত্ব তিনি ছেড়েছেন ঠিকই, কিন্তু এই যে জুলাই স্মৃতি জাদুঘর, সেখানে তিনি নিয়মিত যাতায়াত করছেন, নিয়মিত নির্মাণ কাজ তদারকি করছেন। সাবেক এই উপদেষ্টা এবং তার লোকজন নিয়মিত এই জাদুঘরে নির্মাণ কাজ পরিদর্শনের নামে ভেতরে যাতায়াত করলেও অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কোনো সাংবাদিককেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দায়িত্ব ছাড়ার 2 দিন আগে, অর্থাৎ 17 আগস্ট ইউনূস সরকারের বিদায় হলো, তার 2 দিন আগে নির্মাণ কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতির দায়িত্ব নেন তিনি নিজে, এবং কমিটির দায়িত্ব বলেই তিনি নাকি এই নির্মাণ কাজ তদারকি করছেন। তবে অতি গোপনীয়তার সঙ্গে, খুব সংগোপনে আসলে ভিতরে কি হচ্ছে, কী ধরনের কাজ করছে বা কাজ করা হচ্ছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। নিজ আগ্রহে কমিটি গঠন করে সেখানে দায়িত্ব তিনি নিজে কেন নিলেন, সে বিষয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে জাদুঘর পরিচালনায় 96 জন লোকবল নিয়োগ দেওয়া হলো খুব তড়িঘড়িভাবে, মানে সরকার বিদায়ের কয়েকদিন আগেই। মানে স্পষ্ট করে বলতে গেলে নির্বাচনের আগে মাত্র 6 দিনের সময় বেঁধে দিয়ে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়া এই 96 জন লোককে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে কারা কারা আছেন? নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ব্যবস্থাপক আছেন, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ মোট 96 জন ব্যক্তি। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিলাল হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন এ বিষয়ে যে মোস্তফা সরওয়ার ফারুকী স্যার তার পদত্যাগের কয়েকদিন আগেই তার নিজ ক্ষমতা বলে জুলাই জাদুঘর নির্মাণ কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটিতে তিনি নিজের নাম অন্তর্ভুক্ত করেন। কী এমন মধু সেখানে, কী এমন রহস্য সেখানে যে 2 দিনের মধ্যে উপদেষ্টা পদ ছেড়ে দিতে হবে, অথবা সেই মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের বিশেষ কমিটির সভাপতির দায়িত্ব তিনি নিজে বাগিয়ে নেবেন? কাহিনীটি আসলে কী, এবং কোন ক্ষমতা বলে একজন উপদেষ্টা পদত্যাগের পরেও কমিটিতে সভাপতির পদ বাগিয়ে নিতে পারেন, সে সম্পর্কে অবশ্য দায়িত্বশীল কোনো ব্যক্তি কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। কাহিনীটা আসলে কোথায়? কাহিনীটি যেটি বেরিয়ে আসছে, এই যে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প, 111 কোটি টাকার প্রকল্প এটি, এবং এখানে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনাকাটার সুযোগ দেওয়া হয়েছে অনিয়ম করার জন্যই। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী, অনেকেই আমরা তাকে চিনি, তার স্ত্রী এবং ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যক্তির নামী বেনামী প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ বাগিয়ে নিয়েছে। কাগজে একাধিক প্রতিষ্ঠান তৈরি করে সেই সব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন কাজ বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এই বিষয়গুলোতে আবার খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি উদ্বেগও প্রকাশ করেছে। কিন্তু এসব অভিযোগের কোনোটিতেই কথা বলতে চান না সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তার বক্তব্য হচ্ছেন, আমি এসব বিষয়ে কোনো ইন্টারভিউ দিতে চাই না, অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকে, সেগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই, আমি এসব প্রশ্নের উত্তর দিতে চাই না। মানে সব কিছু তিনি অস্বীকার করলেন। প্রকল্পের কাজ ভাগিয়ে নেওয়ার যে অভিযোগ, মোটামুটি সে বিষয়ে তিনি খানিকটা উত্তর দিতে বাধ্য হলেন। তিনি বলছেন, যারা এইসব কথা বলছেন তারা আহম্মক, এবং তারা এতটাই আহম্মক যে তারা জানেই না এই কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ত বিভাগের অধীনে হচ্ছে। তো পূর্ত বিভাগের অধীনে হচ্ছে আপনি কে? আপনি যখন দায়িত্বে ছিলেন উপদেষ্টার,
তখন না হয় কিছুটা দায়িত্ব আপনার উপরে এসে বর্তিয়েছিল, আপনি কি দেখাশোনা করেছেন। এখন তো কোনো দায়িত্ব নেই। এখন একজন বেসরকারি ব্যক্তি একটা সরকারি প্রকল্পে কীভাবে কোন ক্ষমতা বলে এখনও পর্যন্ত বিশেষ দায়িত্ব নিজেই পালন করছেন। এই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা প্রথমেই বলেছি, দেশের সব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, প্রথা, আচার, ব্যবহার, ভদ্রতা, সভ্যতা সব তিনি নিজেই আয়ত্ত করেছেন। আর কারোর কোনো ধরনের জ্ঞান এই বিষয়ে নেই, তা তিনি তার কথাবার্তায়, কাজে, কর্মে প্রমাণ করে দিয়েছেন, মানে নিজের দাবি অনুযায়ী। এতটাই উদারমনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে তাকে প্রশ্ন করার অপরাধে সাংবাদিকদের চাকরি চলে যায়। নিজে দায়িত্ব নিতে যান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস দিয়ে, এবং আওয়ামী লীগ সরকারের তাবেদারি করে তিনি এবং তার স্ত্রী দুজনই অনেক কিছু কামিয়েছেন। আবার এসে এই সরকারের সময়, মানে ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচনায় লিপ্ত হলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। এখন আবার ডক্টর ইউনূস সরকার চলে গেছে, তিনি আবার এই সরকারের অধীনে বিশেষ দায়িত্ব পেতে বা মন্ত্রী পরিষদ দায়িত্ব পেতে আমরা দেখেছি এক ধরনের নোংরা তোষামোদকারী এরই মধ্যে শুরু করে দিয়েছেন। এই মোস্তফা সরওয়ার ফারুকী সম্পর্কে অনেক ধরনের অভিযোগ রয়েছে, এবং আমাদের বাংলা সাহিত্যের যে তিনি 12টা বাজিয়ে দিয়েছেন